প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 53 দ্বিতীয় অংশ। সেপ্টেম্বর 2025। প্রত্যুষের নরম আলো হাতছানি দিয়ে এসেছে নাসির মঞ্জিলের বারান্দায়। রোদের পরিমাণটা আজ মিহি। ধারণা করা যাচ্ছে সময় বাড়ার সাথে সাথে তীব্রতা আরও বাড়বে। গাছের ডালে ডালে পাখিরা ডাকছে, সবুজ দুর্বা ঘাসগুলোতে কুয়াশার ছিটে পড়ে ভিজে আছে মোটামুটি। সতেজ ঘাসগুলো পায়ে মারিয়ে ছুটে চলছে এক উড়ন্ত কিশোরী। তার হাসির সুর চারিদিকে ঝংকার তুলছে। প্রত্যুষের আলো ধীরে ধীরে আরো বাড়তে লাগলো। নিঝুম রাস্তায় কয়েক মিনিট হেঁটে বেড়ালো নুসরাত। আশেপাশে মানুষ কি একটা কুকুরও দেখ। তার হাঁটার সঙ্গী হয়েছে বন্দুকজি। ভারী পেট নিয়ে নড়তে পারছে না। আশা করা যাচ্ছে কয়েকদিনের ভেতরেই বাচ্চার জন্ম দেবে। সৈয়দ বাড়ির সবাই কম বেশি নামাজ পড়ে। জন্মের পর থেকেই দাদা বাবা চাচাকে সবাই দেখেছে নামাজ পড়তে। সেই থেকে এই শিক্ষা তাদের নেওয়া। সে বিশ্বাস করে নামাজ কবুল করার মালিক আল্লাহ, তার নামাজও কবুল করবেন আল্লাহ। নুসরাতের ধারণাটুকু সত্যি। আল্লাহ এই নিয়ে অনেক আশা ইচ্ছা তার পূরণ করেছে, হোক সেগুলো দেরিতে। মানুষ যখন হায় হুতাশ করে মরে যায় দোয়া কবুল হচ্ছে না বলে, আল্লাহর ওপর থেকে বিশ্বাস উঠিয়ে নেয়, এসব দেখলে ভীষণ হাসি পায় তার। একটু ধৈর্য রাখলেই তো আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে। কিন্তু নির্বোধ মানব জাতি তা বুঝে না। নুসরাত অস্বীকার করতে পারবে না, এমনকি অস্বীকার করবেও না কখনো। আজ পর্যন্ত সে যে কয়টা দোয়া করেছে আল্লাহ কবুল করেছেন তার দোয়া। কথাটা ভাবতে নিয়ে খুশিতে গা সামান্য দুলে উঠল তার। হাঁটাহাঁটি করলো সময় নিয়ে। আজকের দিনটা আশা করলো খুব ভালো কাটবে, যেহেতু সকালটা ভালো কেটেছে। সেই আশা মনে চেপে হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো। আহান আজ এখানেই আছে, বসে আছে লনে। নুসরাতকে দেখে ঠোঁট উল্টালো, মিনমিন করে বলল, আমি ফিজিক্সে ফেল আপু। নুসরাত বাহবা দিল, বাহ দারুণ ব্যাপার তো, তুমি খুশি হচ্ছ? নুসরাত উৎসাহী কণ্ঠে বলে উঠল, আমি অবশ্যই খুশি হব না কেন? পাস তো সবাই করতে পারে, কিন্তু ফেল কতজন করতে পারে? তুই সেটা করতে পেরেছিস, সেটা দেখে গর্বে আমার বুক ফুলে উঠছে। আহান ভীষণ আপ্লুত হলো, ঠোঁট উল্টে ডাকলো, আপু। নুসরাত পিঠে হাত বুলিয়ে দিয়ে বসলো চেয়ারের উপর, পা দুটো তুলে রাখলো সামনের টেবিলে। আরো উৎসাহ দিয়ে বলল, শোন, নিউটন পরীক্ষায় ফেল করে বিজ্ঞানী হয়েছে। এমনকি আইনস্টাইন, রবার্ট, রসায়নের জনক কেটা যেন ওইটা, ও ফেল করে এই পর্যন্ত এসেছে। আমাদের কবি কাজী নজরুল ইসলামও নিয়মিত ফেল করতেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলিস না, তিনি 3বার মেট্রিক ফেল করে বিশ্বকবি হয়ে গিয়েছেন। এরপর উদাহরণস্বরূপ তুই দেখ, কাউয়া কাদের, বেটা তো টালটু, তবুও মন্ত্রী ছিল এক সময়। খালেদা জিয়া মেট্রিক ফেল, প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। শেষ উদাহরণ হিসেবে আমাকে দেখ, আমি এইচএসসি ফেল, ভবিষ্যতে সৈয়দ চয়েসে আমার হুকুমেই চলবে। মানুষের জীবনে সামান্য পরীক্ষা নির্ধারণ করতে পারে না। এই আমি সামান্য পড়ে একসময় কোথায় থাকবো তুই বুঝতে পারছিস? এমনকি তুই নিজেও থাকতে পারিস আমার থেকে উপরের পদে। প্রয়োজন শুধু স্কিল ডেভেলপমেন্ট। তাই বলে পড়াশোনা ছেড়ে দিলে হবে না, পড়াশোনা প্রয়োজন। একজন আদর্শ জ্ঞানী মানুষ হওয়ার জন্য পড়াশোনা ভীষণ প্রয়োজন। সকালে রোদের দেখা পেলে সময় কাটার সাথে সাথে তা মিলিয়ে গেল কোথাও, মিলিয়ে গেল প্রকৃতি। বাতাস ঝিরিঝিরি বৃষ্টি নামলো। অতঃপর সন্ধ্যার দিকে আকাশের রক্তলাল আভার দেখা মিলল। নুসরাত দেখল প্রকৃতির এমন অদল বদল। বুঝে উঠতে পারল না এমন অদ্ভুত রঙে রঙিন কেন হচ্ছে ধরনী। নুসরাতের প্রকৃতি নিয়ে গবেষণা আর করা হলো না। নাসির সাহেবের আদেশে না চাইতেও নাহিয়ানের সাথে দেখা করতে যেতে হলো। তাদের দেখা করানোর জন্য লোকেশন ঠিক করা হলো, ক্লাউড আই রেস্টুরেন্ট। নাসির সাহেব পৌঁছে দেওয়ার কথা বললে নুসরাত বলল, আমি নিজেই যেতে পারবো আব্বা, আপনার যাওয়া লাগবে না। নুসরাত নিজের কথা মতোই বের হলো সন্ধ্যা 6টা 48 নাগাদ। কালো রঙের ট্যাঙ্ক টপ, তার উপরে সাদা রঙের শার্ট যার সবগুলো বোতাম লাগানো, আর ঢিলা ঢালা ব্যাগি প্যান্ট যা টাকনুর নিচ পর্যন্ত স্পর্শ করে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। নাহিয়ান প্রথম থেকে অপেক্ষায় বসেছিল। নুসরাতকে আসতে দেখে উঠে দাঁড়ালো, চেয়ার টেনে দিল তার বসার জন্য। সৌজন্যতার খাতিরে নুসরাত হাসলো সামান্য নাহিয়ানের দিকে তাকিয়ে। হাতের ব্যাগটা টেবিলের একপাশে রেখে বসলো নাহিয়ানের মুখোমুখি।
রেস্টুরেন্টে ট্রান্সপারেন্ট গ্লাস হয়, বাহিরের রাস্তা দেখা যাচ্ছে স্পষ্ট। নুসরাত বসতে পানি এগিয়ে দিয়ে জানতে চাইল, কেমন আছেন আপনি নুসরাত? নুসরাত এক ঢোক পানি খেলো, রেখে দিল গ্লাসটা টেবিলে। পায়ের উপর পা তুলে বসতে বসতে বলল, যেমন দেখছেন। তা আপনি কেমন আছেন আবরার পশ্চিম? এতক্ষণ মোটামুটি ভালো ছিলাম, এখন আপনাকে দেখে আরো ভালো হয়ে গিয়েছি। নুসরাত হাসলো, বলল, মেইন পয়েন্টে আসি পূর্ব, এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। আপনি আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ। নুসরাত সরাসরি প্রশ্ন ছুড়ল, আপনাকে না করা সত্ত্বেও কেন বিয়ের প্রস্তাব দিয়েছেন? নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, আপনাকে আমার পছন্দ তাই। নুসরাত চোখ মুখ কঠিন করে তড়িৎ প্রশ্ন শুধালো, সত্যি? নাহিয়ান ভরকালো কি একটু? হ্যাঁ ভরকালো। নুসরাতের দিকে তাকিয়ে সহজ হওয়ার চেষ্টা করলো, হলো না। নুসরাত টের পেল তা, হাত বাড়িয়ে পানি ঢেলে দিল নাহিয়ানের দিকে, বলে উঠল, আপনি আমাকে পছন্দ করেন না আমি জানি পূর্ব। ওভাল মুখের গম্ভীর চেহারার মেয়েটার দিকে তাকিয়ে থাকলো হাঁ করে। যখন যখন পূর্ব বলে ডাকে, নাহিয়ানের হৃদয়ে ঝংকার ওঠে, নিস্পৃহ হয়ে যায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এই পূর্ব, শুনছেন? নাহিয়ান কেঁপে উঠল, চোখের পাপড়ি নড়ল একটু এদিক সেদিকে। নুসরাত আবারও প্রশ্ন ছুড়ল, আপনি নাকি আমার মাকে দেখে অদ্ভুত ব্যবহার করেছেন সেদিন? নাহিয়ান কিছু বলতে নেবে নুসরাত থামিয়ে দিল, বলল, এর কারণ আমি জানি পূর্ব, আপনাকে বলতে হবে না। আপনাদের পরিবারে নারীদের সম্মান পুরুষের পায়ের তলায়, কর্তৃত্ব রাজ বিরাজ করে পুরুষেরা। আপনারা মনে করেন নারীরা ঘরের কীটপতঙ্গ, নিচু জাতের দাসী, তাই না? একটা কথা বলি, মাইন্ড করতে চাইলে করিয়েন। আপনারা মুসলিম হয়ে গেলেও আগের হিপোক্রেসি খ্রিস্টানের এখনো যায়নি। ইসলামে নারীর সম্মান সবার আগে, কিন্তু আপনারা তা করেন না। এবার ভাবছেন আমি এগুলো কি করে জানি? আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন আর আমি জানবো না, তা কি করে হয়? আমিও টুকটাক আপনার ব্যাপারে জানি। ঘরের বউদের সম্মান দিয়ে কথা বলতে শিখুন, তাদের দাসী নয় রানী বানিয়ে রাখুন। যাই হোক, আপনাদের পরিবারের ম্যাটার আমার না বলাই বেটার। তা যা বলছিলাম, আপনি আমার পছন্দ করেন না, এটা আপনার জেদ আমাকে নিয়ে। নাহিয়ান অবাক হলো, চোখে মুখে ফুটে উঠল তা, বেঘরে আওড়ালো, জেদ? নুসরাত মাথা দোলালো, বলল, হ্যাঁ জেদ। আমি এই আপনাকে কি বললাম? আপনাদের পরিবার স্বাধীন চেতা নারীদের দেখতে পারে না, যেমন আমার মতো নারীদের, যারা একটু উগ্র মেজাজি বধ হয়। আপনি আমাকে যেদিন দেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়, সেদিন আমাদের চোখাচোখি হয়েছিল মাত্র 5 সেকেন্ডের জন্য। এই চোখাচোখিতে প্রেম হয় না পূর্ব। আপনি আমাকে পাওয়ার জন্য একটা জেদ নিজের মনে টেনে রেখেছেন। যেই মেয়ে আপনাকে পুরো রেস্টুরেন্টের সামনে বালের নেতা বলে গালি দিয়েছে, সেই মেয়ের প্রতি একজন পুরুষের কখনো ভালোবাসা পছন্দতা আসতে পারে না, আসবেও না কখনো। কিন্তু আপনারটা এসেছে। আমি কি করে তা বিশ্বাস করি তা ভালোবাসা? আর মোট কথা হলো, আমি ভালোবাসায় বিশ্বাসী নই। মূল প্রসঙ্গে আসা যাক। আপনি জেদের বশবর্তী হয়ে এসব করছেন, এবং এখনো বিয়ে করার ইচ্ছেটা সেই জেদের কারণ। আরশ আপনাকে মেরেছে আমার জন্য, আপনাকে হসপিটালে থাকতে হয়েছে। সেটা থেকে একটা জেদের তৈরি হয়েছে যে আপনার আমাকে নিজের বানাতে হবে। ওই আরশকে শিক্ষা দিতে হলেও আপনার আমাকে দরকার। বিয়ে শেষ হলে আপনার আমার প্রতি এই আগ্রহ ফুরিয়ে যাবে, এবং আমি এই যে এতগুলো কথা বললাম, আমার কথায় কথায় আপনি কোনো ভুল দেখাতে পারবেন না। নুসরাত সরি বলতে গিয়ে থেমে গেল। নাহিয়ান হাঁ করে তার কথা গেলছে, এখনো পর্যন্ত টু শব্দটি করেনি। নুসরাত বলল, আবারও আপনার পরিবারের প্রসঙ্গে যাচ্ছি। আমি উগ্র, অভদ্র, শয়তান, বদ, গালিবাজ, এটা আমি নিজেও জানি। আমি নিঃসন্দেহে একজন খারাপ মানুষ। সাধারণ বাঙালির মতো আমার চিন্তাধারা নেই। আমি কলেজে থাকতে যখন নারী শিক্ষা নিয়ে রাস্তা বের হতাম, অনেকে আমায় সেই সময় শাহবাগী বলতো। কারণ আমি কেন নারী শিক্ষার পক্ষে বলছি, কেন ঘরে বসে নেই, কেন আমার পরিবার আমার উগ্রতা মেনে নিচ্ছে, তাই বলে আমি পুরুষদের নিচু করছি না। আমাদের সমাজে মাথা উঁচু করে চলার জন্য পুরুষের সাপোর্ট ভীষণ প্রয়োজন।
কিন্তু আমি ওইসব নারী কখনোই হতে চাইনি যাদের ইচ্ছে আকাঙ্ক্ষা গলা টিপে মেরে ফেলা হয়। আমি উঠতে চেয়েছি এবং উঠতে পেরেছি। আমাকে একটা গণ্ডির ভিতরে আটকে রাখা হয়নি, সব করতে দেওয়া হয়েছে। কখনো বেশি কথা বললে বলা হয়নি তুমি চুপ করে থাকো, কথা কম বলো। এই সত্য কথা বলতে হয় না, বেয়াদবি করো না। আমাদের সমাজে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বেয়াদবি। যদি কেউ জোর গলায় কথা বলে সেটা বেয়াদবি, কেউ কথার প্রতিবাদ করলে সে বেয়াদব। আমি কখনো ভালো হয়ে বেঁচে থাকতে চাইনি। মানুষের কাছে ভালো হয়ে বেঁচে থেকে আত্মগ্লানি নিয়ে মরবো কেন? আল্লাহ আমায় একটা জীবন দিয়েছে, এই জীবন আমি বদমাইশি, শয়তানি, খবিশি, বেয়াদবি করে কাটাবো। প্রয়োজন পড়লে আমার মতো কালো মেয়েদের জন্য আওয়াজ উঠাবো। আমি নিজেকে নিয়ে কখনো হতাশায় ভুগিনি। আমার মতো অনেক নারী আছে যারা কথা বলতে পারে না নিজেদের বেয়াদব তকমা থেকে বাঁচাতে, কিন্তু আমি স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করেছি। যে যাই বলুক, আমি নিজের কাছে নিজে অনেক কিছু। আমি নিজেকে ভালোবাসি ভীষণ। আপনার সাথে ওই দিন আমার দেখা হওয়ার কোনো লক্ষণ ছিল না, কিন্তু তকদির হয়তো আমাদের দেখা হওয়া লিখে রেখেছিল। ডেস্টিনি চেয়েছিল বলেই আমাদের এমন আকস্মিক দেখা। আপনি যেই পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশে নারীদের ময়লা কীট মনে হয়, কোনো কীট পতঙ্গ যেমন তেমন করেই। কিন্তু যেদিন আমার সাথে আপনার দেখা হলো, আপনার ধারণা ভেঙে চুরমার হলো। আমার এমন বেপরোয়াপনা, বেয়াদবি আপনার এক মন মেনে নিতে পারছিল না। অন্য মন আগ্রহ হচ্ছিল আমার প্রতি। অতপর আগ্রহের বয়সেই আপনি আমার পিছু নিয়েছেন এবং এখন সেই আগ্রহ গড়াতে গড়াতে জেদে চলে গিয়েছে। নুসরাত দীর্ঘ কথা শেষে বিরতি নিল। জিজ্ঞেস করলো, আমি কি কোনো কিছু ভুল বলেছি? অ্যাম আই রাইট অর অ্যাম আই রং? পূর্ব কথা বলল না, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নুসরাতের পানে। নিজেকে সামলে বলে উঠল, খাবার অর্ডার দেই, কি খাবেন বলুন। নুসরাত নাহিয়ানের কথা কাটানোর প্রয়াস দেখল নির্জীব চোখ মুখে। ট্রান্সপারেন্ট গ্লাসের ওপারে খোলা আকাশ, রাতের অন্ধকারে তা ঢেকে আছে। সেদিকে তাকিয়ে প্রশ্ন জাগলো তার মনে, আজ কি আমাবস্যা? এত অন্ধকার কেন? কিছুক্ষণ পর তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেঘ গর্জে উঠল গুরুম গুরুম শব্দ করে। বিদ্যুৎ চমকালো আকাশে আঁকাবাঁকা হয়ে। নাহিয়ান প্রশ্ন করল, আপনি বজ্রপাত, বিদ্যুৎ চমকানো ভয় পান? নুসরাত নিজের চশমা ব্যাগ থেকে বের করে টিস্যু দিয়ে মুছে নিল। চোখে এঁটে নিয়ে বলল, কখনো সময় হয়নি বিদ্যুতের চমকে ভয় পাওয়ার। যতদিনে বুঝলাম ভয় পাওয়া উচিত, ততদিনে পার করে এসেছি এইসব। নাহিয়ান ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। কিন্তু আপনার বয়সী মেয়েরা বৃষ্টির শব্দে চমকায়, ভরকায়। নুসরাত বিগলিত হাসল, বলল, সেই সুযোগ আমাদের কাউকে দেওয়া হয়নি। ছোটবেলা থেকে শেখানো হয়েছে কোনো কিছুতেই ভয় পাওয়া যাবে না, এবং আমরা ভয় পাইও নি। আমি বিমোহিত হয়ে যাচ্ছি আপনার উপর নুসরাত। থ্যাঙ্কস এ লট আমার উপর বিমোহিত হওয়ার জন্য। এবার বলুন তখনকার প্রশ্নের উত্তর। নাহিয়ান বুড়ো চুলকালো তর্জনী আঙুলের সাহায্যে ফর্সা মুখটায় খেলে গেল হাসি। বলল, আপনি একদম ঠিক বলেছেন। আমি জেদ থেকেই আপনার পিছু নিয়েছিলাম। কিন্তু আপনি জানলেন কিভাবে এইসব? নুসরাত নিজের চেহারার দিকে ইশারা করে জানতে চাইল, আমার চেহারা দেখে আপনার আমাকে বোকাচোদা মনে হয়েছে? নাহিয়ান হো হো করে হাসল, বলল, আপনি যা দেখান আপনি আসলে তা না নুসরাত, আপনি বুদ্ধিমতী। উপরে উপরে বোকা, মেন্টাল, পাগল, ছাগলের রূপ ধরে ঘুরে বেড়ালেও ভেতরে ভেতরে আপনি সব জানেন, সব বোঝেন। নাহিয়ানের এত কথা নুসরাত নিতে পারল না। অস্বস্তিতে ঘাট হয়ে বলল, আর প্রশংসা করতে হবে না, এতটুকু যথেষ্ট আজকের জন্য। যেহেতু আমাদের কথা শেষ, তাহলে আজ আমি উঠি। নাহিয়ান থামিয়ে দিল। নুসরাতের ব্যাগ চেপে ধরা হাত টেনে ধরল। নুসরাত একবার তা দেখল, একবার নাহিয়ানের মুখ। হাতে অগ্নি স্ফুলিঙ্গ লেগেছে এমনভাবে ছিটকে সরে গেল। ঝাড়া দিয়ে উঠল তার সারা শরীর। চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল, আমাকে স্পর্শ করবেন না পূর্ব। আমার পছন্দ নয় কেউ আমার অনুমতি ছাড়া আমার একটা চুল স্পর্শ করুক। নাহিয়ানের মুখ গম্ভীর হলো। দাম্ভিক স্বরে জিজ্ঞেস করে বসল, আরস যখন স্পর্শ করে সময় অসময়, তখন তো কিছু হয় না? নুসরাত নিজের জায়গায় অটল, আগের মতো শক্ত অথচ দৃঢ় গলায় বলল,
আপনি আরস নন, আরস হতে পারবেনও না। নাহিয়ান আহত হলো, বুকে সূক্ষ্ম ব্যথার উপলব্ধি টের পেল। তবুও টেনে নুসরাতকে বসিয়ে দিল, ছাড় দিল না এক বিন্দু। ভীষণ বিরক্ত বোধ করল নুসরাত। পাবলিক প্লেস হওয়ায় চুপচাপ দাঁত কামড়ে বসে রইল। নাহিয়ান বলতে শুরু করলো, আপনার প্রতি আমার অনুভূতি কি তা না বলে আমি আপনাকে আজ যেতে দেব নুসরাত? কি মনে হয়? হ্যাঁ, আমি মানছি প্রথমে আপনার প্রতি আমার জেদ থেকে পিছু নিয়েছিলাম, কিন্তু সেই জেদ এখন আর জেদে আটকে নেই, তা পেরিয়েছে বহুদূর। আমি আপনাকে পছন্দ করি নুসরাত, আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে আপনার সমস্যাটা কি বলুন? নাহিয়ানের বলার ধরন দেখে নুসরাত হেসে ফেলল। এত এত কথার বিপরীতে একটু হেসে উত্তর দিল, আমি বিবাহিত নাহিয়ান, সম্ভব না। তো কি হয়েছে? আপনাদের এই বিয়ের কথা কেউ জানে না, আর এসব ছোটবেলার বিয়ে ধরে বসে থাকে না কেউ। আপনি কেন বসে থাকবেন? কেন? আপনি কি কোনোভাবে আপনার হাজবেন্ডকে ভালোবাসেন? নুসরাত উত্তর দিল না প্রশ্নের। নাহিয়ান উত্তরের আশায় বহুক্ষণ প্রতীক্ষায় বসে রইল। অতঃপর বলে উঠল, নীরবতা সম্মতির লক্ষণ বলে সবাই মানে। আমি তাহলে ধরে নিচ্ছি আপনি ভালোবাসেন আরজকে। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছে ভাবতে পারেন, আমি কিছু বলবো না এই বিষয়ে। নাহিয়ান হাসল। মুখোমুখি বসা নুসরাত বিরক্ত হবে জেনেও হাত চেপে ধরল নিজের হাতের মুঠোয়। কণ্ঠে হতাশা নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ভালোবাসলেন না কেন নুসরাত? আমি কি এতটাই খারাপ যাকে ভালোবাসা যায় না? তাকিয়ে রইল নুসরাত চুপচাপ, নির্লিপ্ত দৃষ্টি। হাত ছাড়ানোর প্রয়াস করলো না। নাহিয়ান আবার বলল, কেন ভালোবাসলেন না আমায়? একটু তো টাই দিতে পারতেন। শক্ত গলায় নাহিয়ানের নাম ধরে ডাকল নুসরাত। নাহিয়ান, আপনি নিজের লিমিট ক্রস করছেন। লিমিট অনেক আগেই ক্রস করেছি নুসরাত। লিমিটের ভেতরে থাকলে আপনার প্রতি আমার অনুভূতি এত প্রখর হতো না। নুসরাত উঠে দাঁড়ালো, হাত ছাড়িয়ে নিল নাহিয়ানের থেকে। ব্যাগ চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হবে ভাব তার মধ্যে বিরাজমান। এর মধ্যেই তার টাকনুর কাছে চেপে ধরলো উঁচু পাহাড় সমান লোকটা। আটকে উঠল সে, ছিটকে দূরে সরে যেতে চাইল, হলো না। নির্জীব নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে রইল পায়ের দিকে। রোবোটিক কণ্ঠে বলে উঠল, ফলিং লাভ ইজ নট লাভ নাহিয়ান, দিস ইজ জাস্ট অ্যাট্রাকশন। এবং আপনার আমার প্রতি এই অনুভূতি অ্যাট্রাকশন। তার কথা শেষ হতেই নাহিয়ান ভঙ্গুর কণ্ঠে বলে উঠল, আপনাকে না দেখলে যদি আমার শ্বাস আটকে আসে। দিনে আপনাকে মনে পড়ে 1000 বার, হৃদয়ের চলাচল বন্ধ হয়ে যায়। আমি যতটা নিঃশ্বাস নেই প্রতিদিন, সেই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আপনাকে মনে পড়ে। তাহলে সেটা কি? আপনি কি এখনো বলবেন শুধু অ্যাট্রাকশন নাকি জেদ? আপনার প্রতি আমার কোনো আকর্ষণ বা জেদ নেই। আমি আপনাকে ভালোবাসি নুসরাত, ভীষণ ভালোবাসি। আপনাকে না পেলে আমি বাঁচব না, খোদার কসম করে বলছি। আপনাকে আমি ভীষণ করে চাই। নুসরাত নাহিয়ানের এত কথার বিপরীতে টু শব্দটি করল। নিজের পাঁচ হারানোর জন্য ঝুঁকে যেতেই নাহিয়ানের চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের সেকেন্ড দুয়েকের জন্য। আজ নুসরাত চোখ সরালো না, নাহিয়ান সরিয়ে নিল। মনে প্রশ্নের উদয় জেগেছিল, কেঁদেছে কি লোকটা? অমন চোখের ভেতরে পানি ঢেউ খেলছিল কেন? তাকে না পাওয়ার বিরহে কাঁদছে লোকটা। বুকে সূক্ষ্ম কষ্টের একটা দানা এসে উকি দিল নুসরাতের। তবু অবিচল রইল সে, টান টান হয়ে রইল ওইভাবেই উঁচু শিরা উপশিরা নিয়ে। ভাবাবেগ দেখা গেল না। নাহিয়ান বিড়বিড় করল, আপনি ভীষণ পাষাণ নুসরাত, আপনি পাষাণ। আপনার হৃদয় পাথরের থেকেও বেশি শক্ত। পাথরের মতো নারী আপনি, পাথরের মতো আপনার ব্যবহার, পাথরের মতো চোখ, হৃদয় পাথরের, মুখ দিয়ে যা বলেন তা পাথরের। পাষাণ, পাষাণ, পাষাণ। নুসরাত শুনল না সেই সব, পা টেনে ছাড়িয়ে নিল পাষাণের মতো করে। ধূপধাপ পায়ে এগিয়ে যেতেই নাহিয়ান পেছন থেকে জিজ্ঞেস করল, যার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাকে গ্রহণ করলেন না, সে কি আপনাকে ভালোবাসে? নুসরাতের চলতে থাকা পা থামল, থমকানো চেহারায় পিছু ফিরে চাইল। কঠোর কণ্ঠে বলল, ভালোবাসা? আমি জানি না ভালোবাসা মানে কি। আমার কাছে ভালোবাসা মানে এই নয় যে সারাদিন একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি বলা, চুমু খাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা, একজন আরেকজনের দিকে শুধু তাকিয়ে থাকা। আমার কাছে ভালোবাসা মানে হলো যখন পৃথিবীর মানুষ একদিকে আর আমি একদিকে,
তখন পৃথিবীর একদিকের মানুষ ছেড়ে শুধু আমাকে সমর্থন করবে সে। খারাপ অবস্থায় আমাকে ছেড়ে যাওয়ার বদলে সে আমার পাশে দাঁড়াবে, আমাকে রক্ষা করবে। তো হ্যাঁ, আমার স্বামী আমাকে ভালোবাসে, অনেক বেশি বাসে, আমার চিন্তা ভাবনার থেকেও বেশি। তাচ্ছিল্য নিয়ে জানতে চাইল, এত বিশ্বাস? নুসরাত উত্তর করল না। নাহিয়ান বলল, আপনার এই বিশ্বাস ভাঙবে নুসরাত, খুব খারাপভাবে ভাঙবে। নাহিয়ানের কথা কানে তোলার প্রয়োজন বোধ করল না। রোড মুখ করেই চলে গেল সেখানে থেকে। পেছন থেকে আওয়াজ আসছে কারো কথার। হয়তো তৌফু এটা জিজ্ঞেস করছে, আপনি ওর ভিতরে কি এমন দেখেছেন ভাই যে এতটা ভালোবেসে ফেলেছেন? নুসরাত থেমে দাঁড়ালো, ঘাড় ঘোরালো না। অনেকক্ষণ অপেক্ষা করে রইল উত্তরের আশায়। নুসরাতের অপেক্ষার অন্তিম ঘটিয়ে নাহিয়ান ভঙ্গুর কণ্ঠে উত্তর দিল, যখন ওর নির্মল চেহারাটা দেখেছি, এরপর আর কিছু দেখিনি, দেখার প্রয়োজনই পড়েনি। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, বাতাস চারিদিকে হচ্ছে, বৃষ্টি নামবে নামবে ভাব। আকাশ দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি তখন, গুরুম গুরুম শব্দে মুখরিত চারিপাশ। রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে নেমে হাতের ঘড়িটা দেখে নিল সে। বাজছে এখন 7:48। নাহিয়ানের কথা ঘুরে ফিরে কানে বাজছে। না চাইতেও খারাপ লাগা কাজ করছে। কেমন করে তাকিয়েছিল লোকটা তার দিকে শেষ আশা নিয়ে। নুসরাত শক্ত কণ্ঠে বলতে পারে, তার আর আরশের আগে বিয়ে না হলে নিশ্চয়ই নাহিয়ানের মায়ায় পড়ে যেত। বুকে কষ্টের দানা আবারও বাঁধল। দীর্ঘশ্বাস ফেলে পার্কিং করা গাড়ির দিকে অগ্রসর হতেই বাহু চেপে ধরল কেউ। নুসরাত ভাবল নাহিয়ান, তাই চেঁচিয়ে উঠল, আপনাকে না করেছি না, আমার অনুমতি ছাড়া স্পর্শ করবেন না আমায়। বাহুর চাপে শরীর ব্যথায় ঝাঁঝিয়ে উঠল। চশমা পরে থাকায় স্পষ্ট দেখতে পেল আরশের রাগে ক্ষোভে তীর করে কাঁপতে থাকা ঠোঁট, নাক। নুসরাত অবাক হলো, আরশ এখানে আসলো কিভাবে? অত্যাশ্চর্য কণ্ঠে কিছু বলতে নেবে গা ঝাড়া দিয়ে উঠল। ব্যথায় গায়ের অন্ধি সন্ধি ছুটে যাওয়ার মতো মনে হলো তার। আরশ তার বাহু দ্বিগুণ চেপে ধরল। শ্লেষ মিশ্রিত স্বরে মাথা দোলাতে দোলাতে বলে উঠল, ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, আমি চেপে ধরলেই তো সমস্যা হয় তোর। নাহিয়ানের সাথে ঘষাঘষি করতে সমস্যা হয় না, তাই না? নুসরাত ভুরুকুচকে তাকালো, বিরক্তিতে খেকালো, ভালো লাগছে না আরশ ভাই, হাত ছাড়ুন। আরশ হাত ছাড়ল না, বই আরও চেপে ধরলো শক্ত করে। রাগ মিশ্রিত স্বরে জানতে চাইল, এখানে এসেছিস কেন? নুসরাতের দ্বিধাহীন কণ্ঠস্বর ভাসল বাতাসে, নাহিয়ানের সাথে দেখা করতে। তুই কেন নাহিয়ানের সাথে দেখা করতে আসবি? ভালোবাসা ভাটা হচ্ছে? আশ্চর্য, ভালোবাসা ভাটবো কেন? নুসরাত থামল, ক্লান্ত স্বরে বলে উঠল, আমি ক্লান্ত, আমার রেস্ট প্রয়োজন, বাড়িতে যাব, হাত ছাড়ুন। আর হাত ছাড়ল না, নুসরাতকে টেনে নিয়ে নিজের কাছে দাঁড় করালো, একদম নিকটে। উত্তল বাতাসে নুসরাতের মাথার চুল, ঢিলা ঢালা শার্টটা। ছাড়বো না হাত, আগে উত্তর দে আমার প্রশ্নের। নাহিয়ানের সাথে দেখা করতে এসেছিস কেন? আরশ ভাই, আপনি এবার ওভার রিয়েক্ট করছেন। আরশ খ্যাক করে উঠল, চেঁচালো, আমি ওভার রিয়েক্ট করছি? আমি? গা ঝাড়া দিয়ে নিজের শরীর ছুটিয়ে নিল আরশের থেকে নুসরাত। দূরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আপনি করছেন ওভার রিয়েক্ট, একটা সামান্য বিষয়কে বাড়িয়ে ছাড়িয়ে দেখছেন। তাহলে তুই বলছিস বাড়িয়ে ছাড়িয়ে দেখবো না? বাড়িয়ে দেখা আমার জন্য পাপ। নুসরাত বিন্দুমাত্র আগ্রহ পেল না এই বিষয়ে কথা বাড়ানোর। আরশের টানা হিসটায় মেঝেতে ব্যাগ পড়েছিল, তা ঝুঁকে নিতে যাবে। একটা কথা, একটা বাক্য তীরের ফলার মতো এসে বুকে বিদ্ধি হলো তার। নির্জীব দাঁড়িয়ে রইল কয়েক মিনিট ওইভাবেই, ব্যাগটা তুলল না, অবহেলা নিয়ে পড়ে রইল কংক্রিটের লনে। আরশের কথাটুকু শ্রবণ হলো না ঠিকঠাক যেন। কানের ভুল ভেবে আবারও শোনার জন্য মুখিয়ে উঠল তার সমগ্র ইন্দ্রিয়। নুসরাত যে কথাটা নিজের কানের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইল, সেই কথা আরশ আবারও সেই দম্ভিক স্বরে বলল, তুই একটা চরিত্রহীন। থমকানো চেহারায় তাকিয়ে রইল আরশের দিকে নুসরাত। চোখ মুখের অবস্থা হতবিহল, নির্বাক অবস্থা যে তার, কিছু বলার ভাষা হারিয়েছে। বৃষ্টির ফোঁটা ততক্ষণে পড়তে শুরু করেছে ধরণীতে।
টিপটপ করে ভিজিয়ে দিল তাদের। নুসরাত তাকিয়ে রইল নির্বিশেষ। বিশ্বাস ভাঙার আওয়াজ হলো কোথাও। মটমট করে ভাঙল হৃদয়ের অন্তঃস্থল। নাহিয়ানের কাছে বড় গলায় বলে আসে কথাটা মনে হলো বারবার। চোখের সামনে সমগ্র পৃথিবী দুলল। আকাশ হয়তো বুঝলো চারিদিকে কাঁপিয়ে এই মুহূর্তে বৃষ্টি নামা প্রয়োজন, তাই ঝমঝম করে নামলো। ভিজিয়ে দিয়ে গেল নুসরাতের সমগ্র শরীর। সাদা রঙের শার্টটা গায়ের সাথে লেগে গেল। কথা বলতে গিয়ে বুঝলো গলা কাঁপছে। নড়বড়ে হচ্ছে তার দেহ, জিভ কাঁপছে। শরীরটা বেইমানি করে সেটাও কাঁপল। নিজের দেহের এই অভিসন্ধি নুসরাত টের পেল খুব করে। নিজেকে সামলানোর কোনো চেষ্টাই করলো না। চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, কোন সাহসে আমাকে আপনি চরিত্রহীন বলছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আরশ নিজের কথায় অটল রইল। পাগলের মতো একইভাবে চেঁচালো, তুই চরিত্রহীন, তুই চরিত্রহীন। আমি চরিত্রহীন? আমি? নুসরাত থামল। শরীর কাঁপল দ্বিগুণ তেজে। শরীরের সব শক্তি সঞ্চয় করে এগিয়ে এসে দাঁড়ালো আরশের মুখোমুখি। হাত ঘুরিয়ে এনে ঠাস ঠাস করে বাজিয়ে দুটো থাপ্পড় বসালো আরশের দুই গালে। ক্ষোভে রাগে নাকের পাটাতন কাঁপল। জবান চালালো কঠোর থেকে কঠোর স্বরে, কোন সাহসে আপনি আমাকে চরিত্রহীন বলছেন? কোন অধিকারে আপনি আমাকে এটা বলছেন? কোনো অধিকার আছে আপনার আমার ওপর? 13 বছর পূর্বের ওই বিয়ের জের ধরে যদি আপনি আমার উপর কর্তৃত্ব চালাতে আসেন, তাহলে শুনুন, ওই বিয়েটা আমি মানি না। ওই বিয়েটা নিছক নামমাত্র, অস্তিত্বহীন, মূল্যহীন। কোনো সম্মান নেই আমার কাছে। শুনেছেন আপনি? কোনো মূল্য নেই। আরশ কটাক্ষ করে হাসল। নির্বিকার চিত্তে চেয়ে রইল নুসরাতের পানে। অসারতা ঝেঁকে ধরল তার সমগ্রতায়। ঠোঁট নাড়িয়ে জানতে চাইল, মূল্য নেই বিয়েটার তোর কাছে? গরজালো সে দাম্ভিক স্বরে। টান টান হয়ে দাঁড়িয়ে থেকে উত্তর করল, না, এক ফোঁটাও নেই। কথা শেষে ঢোক গিলল। ঠোঁট কাঁপল থরথরিয়ে। নিজের চোখের চশমা খুলে মুছে নিল ভেজা কাপড় দিয়ে। ঝাপসা হলো আবারও। চোখের পর্দা ঝাপসা হলো তার থেকে দ্বিগুণ। চোখে কিছু একটা পড়েছে হয়তো। বৃষ্টির পানির ছাঁটের সাথে তাল মিলিয়ে চোখ বেয়ে টপ টপ করে জল পড়ল। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, এমন করে শতটা। রাতের অন্ধকারে তা বোঝা গেল না। বৃষ্টির কারণে ধারণা করা গেল না সে কাঁদছে। নিজের জায়গায় কঠোর থাকলো। যে বিশ্বাস করে না তার কাছে আবার কিসের আশ্বাস চাইবে? নুসরাত ঝুঁকবে না। যার যা ভাবার ভাবুক, ভাবতেই থাকুক। সে তাই নেয়নি মানুষের ভাবনা বদলানোর। অনেক কষ্টে সিদ্ধান্ত নিল সে একটা। আরশের থেকে 2 হাত দূরে ছিল সে। অনাবরত বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীর চিপচিপে হয়ে আসছে দুজনের। আরশের শক্ত অবয়ব নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। কঠোর চেহারা তার। কোনো নমনীয়তা নেই সেখানে। 1 পা 2 পা করে এগিয়ে আসলো আরশের নিকট নুসরাত। নিজেদের ভেতরে দূরত্ব মিটিয়ে নিল। কণ্ঠে নিস্পৃহতা, আবহাওয়া বিরাজমান, তবুও নিজস্ব গম্ভীরতা বজায় রাখে সে। মেয়েলি কণ্ঠ ঝংকার তুলে ওঠে বৃষ্টির সাথে। এই সম্পর্কের ভার বয়ে চলা আমার দ্বারা সম্ভব না আরশ ভাই। লেটস গেট ডিভোর্স।